The Man Who Planted Trees, written by Jean Giono, Part 3. Hi dear students, তো এর আগে তোমাদের আমি দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজের পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে আলোচনা করেছি। তো আজ আমি তোমাদের সামনে পার্ট 3টা পড়ছি। তো এর অর্থগুলো এবং ওয়ার্ড মিনিংগুলো খুব ভালো করে তোমরা শোনো। Let's continue. Before going out the next day, he soaked in a bucket of water the acorns that he had so carefully chosen and counted. তো কি বলছে দেখো, পরের দিন যাওয়ার আগে তিনি এক বালতি জলে ওই ওক ফলগুলোকে ভিজিয়ে দিলেন। তো এখানে শকড শব্দের অর্থ কিন্তু ভিজিয়ে রেখেছিলেন। হ্যাঁ, ভিজিয়ে রাখাকে বলা হয় শকড। আচ্ছা, তারপরে দেখো দ্যাট হি হ্যাড কেয়ারফুলি চুজেন অ্যান্ড কাউন্টেড, যেগুলিকে তিনি যত্ন সহকারে বাছাই করেছিলেন এবং গুনেছিলেন। কাউন্টেড মানে হচ্ছে গোনা। হি ক্যারিড অ্যান আয়রন রড টু অ্যাজ এ ওয়াকিং স্টিক, তো তিনি একটা লোহার রড সঙ্গে নিলেন লাঠি হিসেবে। হি ইনভাইটেড মি টু কাম অ্যালং উইথ হিম, তিনি আমাকে তার সাথে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন। Having arrived at the place he had been heading for, he began to pound his iron rod into the ground. তিনি যেখানে যাচ্ছিলেন সেখানে পৌঁছানোর আগে তার লোহার রডটি দিয়ে তিনি মাটিতে জোরে জোরে আঘাত করতে করতে যাচ্ছিলেন। তো এখানে দেখো পাউন্ড শব্দের অর্থ কিন্তু স্ট্রাকড হেভিলি, অর্থাৎ যাকে আমরা বাংলায় বলি জোরে আঘাত করা, মনে রাখবে। হ্যাঁ, তো হি বিগ্যান টু পাউন্ড হিজ আয়রন রড ইনটু দ্য গ্রাউন্ড, তিনি কিরমভাবে যাচ্ছিলেন, যখন ওই লাঠিটাকে নিয়ে তিনি মাটিতে জোরে জোরে আঘাত করতে করতে যাচ্ছিলেন। এবার দেখো, দিস মেড এ হোল ইন হুইচ হি প্লেসড অ্যান অ্যাক্রন অ্যান্ড কভার্ড ওভার দ্য হোল গেইন, এর ফলে মাটিতে একটা গর্ত তৈরি হলো। দিস মেড এ হোল, তো ওই জোরে জোরে আঘাত করার ফলে মাটিতে একটা গর্ত তৈরি হলো। হ্যাঁ, যার মধ্যে তিনি একটি ওক ফল রাখলেন। অ্যান্ড কভার্ড ওভার দ্য হোল এগেন, এবং তারপর আবার মাটি দিয়ে চাপা দিয়ে দিলেন। হি ওয়াজ প্ল্যান্টিং ওক ট্রিজ, তিনি ওক গাছ রোপণ করছিলেন। ইন দিস ওয়ে হি প্ল্যান্টেড হিজ 100 অ্যাক্রনস উইথ গ্রেট কেয়ার, এইভাবে তিনি যত্ন সহকারে 100 ওক গাছের বীজ তিনি বপন করে ফেললেন। হি টোল্ড মি দ্যাট ফর 3 years নাও হি হ্যাড বিন প্ল্যান্টিং ট্রিজ ইন দিস সলিটারি ওয়ে, তিনি আমাকে বললেন 3 বছর ধরে এইভাবে তিনি একাকী গাছের বীজ রোপণ করে চলেছেন। হি হ্যাড প্ল্যান্টেড 100,000, তিনি 1,00,000 বীজ বপন করেছিলেন। 100,000 কিন্তু, হ্যাঁ, 1,00,000 বীজ কিন্তু। অফ দিস 100,000 20,000 হ্যাড কাম আপ, 1,00,000 বীজের মধ্যে 20,000 বীজ থেকে চারা বেরিয়েছিল। 20,000 হ্যাড কাম আপ মানে 20,000 গাছ বেড়ে উঠেছিল, বা 20,000 গাছ গজিয়েছিল 1,00,000 গাছের মধ্যে। ইট ওয়াজ অ্যাট দিস মোমেন্ট দ্যাট আই বিগ্যান টু ওয়ান্ডার অ্যাবাউট হিজ এজ, ঠিক সেই মুহূর্তে আমি তার বয়সের কথা ভেবে অবাক হতে শুরু করলাম। হি ওয়াজ ক্লিয়ারলি মোর দ্যান 50, স্পষ্টতই হয়তো তার বয়স 50-এর বেশি হবে। 55 হি টোল্ড মি, কিন্তু সঙ্গে সঙ্গে সে আমাকে কী বলল, আমার বয়স 55 বছর।
হিজ নেম ওয়াজ এলজিয়ার্ড বুফিয়ার। তার নাম ছিল এলজিয়ার্ড বুফিয়ার। সে জানালো কিন্তু ন্যারেটরকে, হ্যাঁ। হি হ্যাড owned a farm in this plain where he lived most of his life. সমতলে তার একটি খামার ছিল। প্লেন মানে সমতল ভূমি, আর ফার্ম মানে হচ্ছে খামার। তো যেখানে তিনি তার জীবনের বেশিরভাগটা সময় কাটিয়ে দিয়েছিলেন। মোস্ট অফ হিজ লাইফ বলতে জীবনের বেশিরভাগটা সময়। হি হ্যাড লস্ট হিজ অনলি সন অ্যান্ড দেন হিজ ওয়াইফ। তিনি তার একমাত্র ছেলেকে হারিয়েছিলেন এবং তারপর তার স্ত্রীকে। He had retired into this solitude where he looked pleasure in living slowly with his flock of sheep and his dog. তিনি নির্জনতায় তিনি অবসর নিলেন, যেখানে ধীর জীবনযাত্রায় তিনি তার ভেড়ার দল এবং কুকুরের সঙ্গে আনন্দ উপভোগ করতেন। তো সলিটিউড মনে রাখবে, সলিটিউড শব্দের অর্থ কিন্তু নির্জনতা। তো এবার দেখো, হি হ্যাড কনক্লুডেড দ্যাট হিজ কান্ট্রি ওয়াজ ডাইং। তিনি এই সিদ্ধান্তে এলেন যে এই দেশটা গাছের অভাবে মরে যাচ্ছিল। হি হ্যাড দ্যাট কান্ট্রি ওয়াজ ডাইং ফর ল্যাক অফ ট্রিজ। ল্যাক অফ ট্রিজ বলতে কী বোঝায়? গাছের অভাব। হি হ্যাড কনক্লুডেড, তিনি মনস্থির করলেন বা তিনি সিদ্ধান্ত নিলেন যে এই দেশটা গাছের অভাবে মরে যাচ্ছিল। হি অ্যাডেড দ্যাট হ্যাভিং নাথিং মোর ইম্পর্টেন্ট টু ডু হি হ্যাড রিজলভ টু রিমিডি দ্য সিচুয়েশন। তিনি আরও বললেন কি, যেহেতু তার এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু করার ছিল না, সেই হেতু তিনি ঠিক করলেন যে তিনি এই অবস্থার প্রতিকার করবেন। রিমিডি মানে হচ্ছে প্রতিকার, হ্যাঁ, মনে রাখবে। তিনি কি ভাবলেন যে এখানে যে অবস্থা বা যে সিচুয়েশন বা যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তো গাছ লাগিয়ে তিনি সেই পরিস্থিতির প্রতিকার করবেন, এটাই তিনি ঠিক করেছিলেন। হি পার্টেড দ্য নেক্সট ডে। তো দেখো পরের দিন, উই পার্টেড দ্য নেক্সট ডে, পরের দিন আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। দ্য নেক্সট ইয়ার ওয়ার কেম, পরের বছর যুদ্ধ শুরু হলো। ইন হুইচ আই ওয়াজ এনগেজড ফর 5 years, যে যুদ্ধে আমি 5 বছর নিযুক্ত হয়েছিলাম বা 5 বছরের জন্য আমি যুদ্ধে নিযুক্ত হয়েছিলাম। তার মানে আমরা বুঝতে পারছি যে ন্যারেটর কিন্তু একজন সোলজার। উইথ দ্য ওয়ার বিহাইন্ড মি আই হ্যাড এ গ্রেট ডিজায়ার টু ব্রেথ এ লিটল পিওর এয়ার অ্যান্ড আই set out again alone the trail through that deserted country. যুদ্ধ শেষ হওয়ার পরেই আমার একটু শুদ্ধ বাতাসে শ্বাস নেওয়ার একটা প্রবল ইচ্ছা হয়েছিল যুদ্ধ শেষ হওয়ার পর, এবং আমি আবার বেরিয়ে পড়েছিলাম সেই পরিত্যক্ত দেশের পথ ধরে। ever since the day before, তার আগে একটা লাইন আছে, দ্য ল্যান্ড হ্যাড নট চেঞ্জড। তো এসে কি দেখলাম যে জায়গাটার কোনো পরিবর্তন হয়নি। এভার সিন্স দ্য ডে বিফোর আই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য শেফার্ড হু প্ল্যান্টেড ট্রিজ। তো কী বলছে, এভার সিন্স দ্য ডে বিফোর, আগের দিন থেকে আমি ভাবছিলাম সেই মেষপালকের কথা যে কিনা এই গাছপালাগুলো রোপণ করত। 10,000 oaks I had said to myself must really take up a lot of space. তো 10,000 ওক গাছ আমি নিজেকে বলেছিলাম নিশ্চয়ই বেশ অনেকটা জায়গা জুড়েই থাকবে। When I met Elgiad Buffier this time, I found that the war had not disturbed him at all. এবার যখন আমি এলজিয়াড বুফিয়ারের সঙ্গে দেখা করলাম, আমি দেখলাম যে যুদ্ধ তাকে কোনোভাবেই বিব্রত বা বিচলিত করতে পারেনি, বা যুদ্ধ তার ওপর কোনো প্রভাবই ফেলেনি। হি হ্যাড কন্টিনিউড উইথ হিজ প্ল্যান্টিং, তিনি তার গাছ রোপণের কাজ চালিয়ে গিয়েছিলেন।
The oaks of 1910 were now 10 years old and were taller than me and than him. 1910 খ্রিস্টাব্দের ওক গাছগুলির এখন 10 বছর বয়স, সেগুলি এখন আমার আর তার চাইতে অনেক লম্বা। The scenes was impressive. দৃশ্যটা সত্যিই খুবই আকর্ষণীয়, খুবই চিত্তাকর্ষক। I was actually speechless, and we passed the whole day in silence, walking through his forest. আমি স্পষ্টতই বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। স্পিচলেস মানে হচ্ছে কথা না বলার মতো পরিস্থিতি, স্পিচলেস নির্বাক। আমি নির্বাক হয়ে পড়েছিলাম স্পষ্টতই। এবং সারাটা দিন আমরা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে নিঃশব্দে কাটিয়ে দিলাম। ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে কাটিয়ে দিলাম কীরকমভাবে? ইন সাইলেন্স, নিস্তব্ধে। ইট ওয়াজ ইন 3 sections, 11 kilometers long overall and its widest point 3 kilometer wide. তো 11 কিলোমিটার দীর্ঘ সামগ্রিকভাবে এলাকাটা, আর আড়াআড়িভাবে বা প্রশস্ততম অংশে 3 কিলোমিটার প্রশস্ত এই অরণ্যের 3টি অংশ ছিল। তো দেখা যাচ্ছে যে এই অরণ্যটা প্রায় 11 কিলোমিটার লম্বা এবং চওড়া মোটামুটি 3 কিলোমিটার। তো এই 11 কিলোমিটার লম্বা এবং 3 কিলোমিটার পুরো অরণ্যটা কিন্তু 3টে অংশে বিভক্ত। When I considered that this had all sprung from the hands and from the soul of this one man without technical aids, it struck me that man could be as effective as God in domains other than destruction. তো কি বলছে? When I considered that this had all sprung from the hands, তো আমি যখন বিবেচনা করলাম এই সবই বেড়ে উঠেছে ওই একজন মানুষের হাত ধরেই, এবং দ্য সোল অফ হিজ ওয়ান ম্যান, এবং একজন মানুষের অন্তর থেকেই, উইদাউট টেকনিক্যাল এডস, কোনো রকম প্রযুক্তিবিদ্যার সাহায্য ছাড়াই। ইট স্ট্রাক মি দ্যাট মেইন কুড বি অ্যাজ ইফেক্টিভ অ্যাজ গড। তখন আমি এই ভেবে মুগ্ধ হলাম যে ধ্বংস ছাড়া অন্য ক্ষেত্রেও মানুষ ঈশ্বরের মতো সক্রিয় ভূমিকা পালন করতে পারে। তো এখানে দেখো এইডস শব্দের অর্থ কিন্তু সাহায্যকারী জিনিসপত্র। উইদাউট টেকনিক্যাল এইডস বলতে এখানে বোঝা যাচ্ছে যে কোনো রকম যন্ত্রবিদ্যার সাহায্য ছাড়াই। এফেক্টিভ শব্দের অর্থ হচ্ছে বেশ কার্য উপযোগী বা খুব কার্যকারীকে বলা হয় এফেক্টিভ। ডোমেন্স শব্দের অর্থ হচ্ছে অঞ্চলগুলি, আর ডিস্ট্রাকশন শব্দের অর্থ কিন্তু ধ্বংস। তো লেখক শেষ প্যারাতে বলছে যে লেখক অবাক হয়ে গিয়েছিল একথা ভেবে যে একজন মানুষের হাত এবং অন্তর থেকেই কিন্তু এই অঞ্চলটাকে সে নিজের মতো করে গড়ে তুলেছিল গাছ লাগিয়ে। এক্ষেত্রে কিন্তু লেখক তার মধ্যে তাকে একটা ঈশ্বরের সঙ্গে তুলনা করেছেন, যে মানুষ ইচ্ছা করলে কিন্তু ঈশ্বরের মতো সক্রিয় হয়ে উঠতে পারে প্রকৃতিকে বাঁচাতে। তো ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করছি তোমরা এই প্যাসেজটার মানে বুঝতে পেরেছ। তো তোমাদেরকে আমি আবারও বলছি, পুরো লেসনটাকে দেখতে গেলে তোমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এটা খুব ভালো করে দেখবে। আশা করি গল্পটা তোমাদের খুব ভালো লাগবে।